নমস্কার। বাংলা ভাষা ও সাহিত্য চ্যানেলে আজকে আবার একবার আপনাদের স্বাগতম। আমরা গত দিনের ক্লাসে পড়েছিলাম বাংলা কারকের একটি বিশেষ জায়গা বা প্রথম ভাগ কর্তৃকারকের প্রসঙ্গে, অর্থাৎ কর্তৃকারক কাকে বলে এবং কর্তৃকারকের যে একাধিক বিভাজনগুলো রয়েছে বা একাধিক ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো সম্পর্কে। আজকে আমরা পড়ব যে কর্মকারক কাকে বলে এবং কর্মকারকের যে সমস্ত ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো সম্পর্কে। আমরা কারকের যে ক্লাসটি করেছিলাম, প্রথম ক্লাসটি, সেই ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম যে কারকের অর্থাৎ বাংলা কারকের যে সম্পূর্ণ বিবরণ, অর্থাৎ কর্তৃকারক থেকে একেবারে সম্বোধন পদ পর্যন্ত, মানে কর্তৃকারক থেকে অধিকরণ কারক, এই কটা কারক, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, এই দুটিকে বলা হয় অকারক বলা যেতে পারে বা বলা হয়। কারণ কি, এইগুলোর সঙ্গে এইগুলোর মানে সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ এগুলোর সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, এই কারণে এগুলোকে অকারক বলা হয়। আমরা এই ব্যাপারটা অর্থাৎ কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ, প্রত্যেকটি কারকের প্রাথমিক পরিচয়টা আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম। যারা ক্লাসটা এখনও দেখেননি তারা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ক্লাসটি দেখে নিতে পারেন, অথবা আমাদের প্লেলিস্ট কারক বাংলা কারক হিসাবে লেখা আছে, সেই প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারেন। যাই হোক, আজকে আমরা পড়ব বাংলা কারকের মানে কর্মকারকের যে বিভাজনগুলো সেই বিভাজনগুলো সম্পর্কে। তাহলে কর্মকারক কাকে বলে আমরা জেনেছিলাম। কর্মকারক হচ্ছে বাক্যের যে কর্তা, সেই কর্তা যে কর্মটি বা যে ক্রিয়াটি সম্পাদন করে তাকেই বলবো আমরা কর্মকারক। আবার অন্যভাবে বলতে পারি এটাকে, যে বাক্যের কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে। কি বললাম? বাক্যের যে কর্তা যাকে অবলম্বন করে, অর্থাৎ কর্তা ক্রিয়া সম্পাদন করলো, কিন্তু কোন ক্রিয়াটি সম্পাদন করলো, যে ক্রিয়াটি সম্পাদন করলো বা যে কর্মটি সম্পাদন করলো সেটাই হচ্ছে কর্ম, অর্থাৎ যে কাজটা করলো কর্তা তাকে বলবো কর্ম। আমরা কর্ম কিভাবে চিনব? কর্মকে আমরা চিনব বাক্যের যে ক্রিয়া রয়েছে সেই ক্রিয়াটিকে কি, তারপরে হচ্ছে কাকে এবং কোনটি ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেই উত্তরটাকেই আমরা বলবো কর্ম। সহজ উদাহরণ আমরা একটা দেখি। বলা গেল যে রাম ভাত খায় বা রাম ভাত খাচ্ছে। খাচ্ছে হচ্ছে ক্রিয়া, সেই ক্রিয়াটিকে আমরা কি দ্বারা প্রশ্ন করি, উত্তর কি পাবো? রাম কি খায়? ভাত খায়। তাহলে উত্তর হচ্ছে ভাত। এই ভাত পদটি হচ্ছে কর্মপদ অর্থাৎ কর্মকারক। এই গেল প্রাথমিক ধারণা, অর্থাৎ কর্মকারক কাকে বলে, অর্থাৎ কর্তা ভাত খাওয়া কাজটি সম্পাদন করছে। কর্তা যে কাজটি সম্পাদন করছে সেটা ভাতকে অবলম্বন করে, এই হচ্ছে কর্ম। সুতরাং ভাত হচ্ছে এখানে কর্ম। এখন কর্মের অনেক রকম বিভাজন রয়েছে, অর্থাৎ এই কর্মকে শুধুমাত্র কর্ম বলা যাবে না, কারণ প্রত্যেকটা পরিস্থিতি অনুসারে বা অবস্থা অনুসারে কর্মের নাম পরিবর্তন রয়েছে বাংলা ব্যাকরণে। সেই নামগুলো কি কি এবং কি কি অবস্থায় সেই নামগুলো হয়েছে সেইগুলো আমরা জেনে নেব। আমরা কর্মের দুটো ভাগ দেখেছি। প্রথমত ভাগ হচ্ছে একটা, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে আমরা বলি সকর্মিকা ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে আমরা বলি অকর্মিকা ক্রিয়া। এইরকম যে ভাগটি, অর্থাৎ বলা যাচ্ছে যে একটা ক্রিয়ার দুরকম ভাগ থাকতে পারে তথা দ্বিকর্মিকা ক্রিয়া বলা যেতে পারে, অর্থাৎ যে ক্রিয়ার দুটি কর্ম থাকে। এই দ্বিকর্মিকা ক্রিয়াগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা সকর্মিকা, একটা হচ্ছে অকর্মিকা। এইবার আমরা একটা জিনিস প্রথমে জেনে নিলাম যে অকর্মিকা ক্রিয়ার কর্ম থাকে না, অকর্মিকা ক্রিয়ার কর্ম থাকে না, কিন্তু সকর্মিকা ক্রিয়ার কর্ম থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে সকর্মিকা ক্রিয়ার দুটো করে কর্ম থাকে। এই দুটো কর্ম যথাক্রমে একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। এখন প্রশ্ন হচ্ছে মুখ্য কর্ম কোনটা এবং গৌণ কর্ম কোনটা? মুখ্য কর্ম হচ্ছে যে সকর্মিকা ক্রিয়াগুলোর দুটো করে কর্ম থাকে, সেখানে একটা কর্ম থাকে প্রাণীবাচক আর একটা কর্ম থাকে বস্তুবাচক। এই প্রাণীবাচক কর্মটাকেই বলা হয় মূলত গৌণ কর্ম এবং বস্তুবাচক কর্মটাকে বলা হয় মুখ্য কর্ম। আর এর সঙ্গে আরও একটি বিষয় জানবার, সেটি হচ্ছে যে মূলত যে প্রাণীবাচক কর্মটি থাকে সেই প্রাণীবাচক কর্মটি হয় কে বিভক্তিযুক্ত, মূলত কে বিভক্তিযুক্ত, তবে সার্বিকভাবে বলতে গেলে বলতে হয় বিভক্তিযুক্ত। এবং যে মুখ্য কর্ম তথা বস্তুবাচক যে কর্মটি সেই কর্মটি শূন্য বিভক্তিযুক্ত হয়।
তাহলে আমরা জেনেই গেলাম যে প্রাণীবাচক কর্মটি হচ্ছে গৌণ কর্ম, তা কে বিভক্তি তথা বিভক্তি যুক্ত হয়। আর মুখ্য কর্ম যেটি অর্থাৎ বস্তুবাচক কর্ম, সেই কর্মটি মূলত শূন্য বিভক্তি যুক্ত হয়। উদাহরণ দেখি আমরা, উদাহরণ দেখলে বিষয়টা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি দেখি যে মৃণালবাবু শচীশকে ইতিহাস পড়ান, মৃণালবাবু শচীশকে ইতিহাস পড়ান। এখানে প্রথম আমরা কর্তাকে সাইড করব। কর্তাকে কে পড়াচ্ছে? মৃণালবাবু পড়াচ্ছে। তাহলে মৃণালবাবু হচ্ছে কর্তা, আমরা কর্তার কথা আলোচনা করছি না, আগের ক্লাসে করেছি, সুতরাং কর্তাকে এখন বাদ দিচ্ছি। তাহলে বাদ দিলাম, পড়ে থাকলো কি? শচীশকে ইতিহাস পড়ান। কাকে পড়ান? প্রাণীবাচককে। কাকে দ্বারা প্রশ্ন করা, ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর কী পাবো? শচীশকে। প্রাণীবাচক কর্মকে এখানে তাহলে পদ, প্রাণীবাচক পদ কোনটি? শচীশ, তার সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে শচীশ হচ্ছে এখানে, বা শচীশ কে হচ্ছে এখানে গৌণ কর্ম। এবং বস্তুবাচক পদ কোনটি? ইতিহাস পড়ান, অর্থাৎ ইতিহাস, এটি হচ্ছে বস্তুবাচক, তাহলে ইতিহাস পদটি হচ্ছে এখানে মুখ্য কর্ম। এর সঙ্গে আরও একটি বিষয় জানবার, মূলত যে দ্বিকর্মিকা ক্রিয়াটি থাকে, অর্থাৎ দ্বিকর্মিকা ক্রিয়ার যে একটি অংশ সকর্মিকা ক্রিয়া, যার মুখ্য কর্ম এবং গৌণ কর্ম চেনার আর একটি সহজ উপায় হচ্ছে যে কর্তা মূল যে কাজটা করে, অর্থাৎ প্রধান যে কাজটা করে, সেটাই মুখ্য কর্ম। কথা হচ্ছে এটাই, যদি উদাহরণটা আমরা দেখি যে মৃণালবাবু শচীশকে ইতিহাস পড়ান, মূল কাজটা কি মৃণালবাবুর? মৃণালবাবুর মূল কাজটাই হচ্ছে ইতিহাস পড়ানো, তাহলে ইতিহাস পদটি হচ্ছে এখানে মুখ্য, অর্থাৎ মৃণালবাবু যে কাজটা করলো সেটাই হচ্ছে মুখ্য, এবং যাকে করলো সেটা হচ্ছে গৌণ। সেটা শচীশকেও হতে পারে, অন্য কাউকেও হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে মৃণালবাবু পড়ান এবং ইতিহাস পড়ান। এই গেল মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। এরপরে আমরা আসি উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম কি? অনেক সময় দেখা যায় এমন কিছু ক্রিয়া থাকে, সেই ক্রিয়াগুলোর একটা কর্ম থাকে, কিন্তু সেই কর্ম একা একা সম্পূর্ণতা প্রাপ্তি পায় না, অর্থাৎ সম্পূর্ণতা প্রাপ্তি ঘটে না সেই ক্রিয়াগুলোর। তাই সেই কর্মের, অর্থাৎ ওই ক্রিয়ার যে কর্মটি রয়েছে, সেই কর্মের পরিপূরক হিসাবে আরেকটি পদ ব্যবহার করা হয়। মানে বিষয়টা কি? যে এমন কিছু ক্রিয়া আছে, সেই ক্রিয়ার কর্মটির পরিপূরক হিসাবে আরেকটি পদ ব্যবহার করা হয়। পরিপূরক মানে কি? ঘাটতি পূরণ করে যে আর কি, তাকে বলা হয় পরিপূরক। মানে একটা ক্রিয়া, সেই ক্রিয়ার একটি কর্ম আছে, কিন্তু সেই কর্মের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করা যাচ্ছে না, তাই ওই কর্মের সঙ্গে আরেকটি কর্ম বা আরেকটি পদ যুক্ত করা হয়, সেই পদটিকেই বলা হয় বিধেয় কর্ম। তাহলে এখানে কি জানলাম আমরা? যে কোনো একটা বাক্য রয়েছে, সেই বাক্যের মধ্যে একটি কর্ম, যে কর্মটি হচ্ছে মূল কর্ম, সেই মূল কর্মটিকেই আমরা বলবো উদ্দেশ্য কর্ম, কিন্তু ওই কর্মটার সঙ্গে বা পরিপূরক হিসাবে, বা ওই কর্মটাকে পূর্ণতা প্রাপ্তি দিতে বা পূর্ণতা দিতে আরেকটি কর্ম ব্যবহার করা হয়, সেই কর্মটিকে আমরা কি বলবো? যে বিধেয় কর্ম। কিভাবে আমরা জানবো বিষয়টা? প্রথম কথা হচ্ছে যে মুখ্য কর্ম যেটা থাকে, উদ্দেশ্য কর্ম যেটা থাকে, সেই উদ্দেশ্য কর্মের সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়। মূলত কে বিভক্তি সাধারণভাবে বলতে গেলে বা সার্বিকভাবে বলতে গেলে বিভক্তি যুক্ত হয়, আর যে বিধেয় কর্মটি থাকে, সেই বিধেয় কর্মটি হচ্ছে শূন্য বিভক্তি যুক্ত হয়। আমরা মুখ্য কর্ম এবং গৌণ কর্ম জানতে গিয়ে দেখেছিলাম কি, গৌণ কর্ম যেটা, সেই গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, কিন্তু উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম দেখতে গিয়ে আমরা কি জানলাম? যে উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্মে মূলত যে উদ্দেশ্য কর্ম সেটি বিভক্তি যুক্ত হয়ে বসে, এবং বিধেয় কর্ম সেটি হচ্ছে বিভক্তি বিহীন হিসাবে বসে। আমরা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন রমেশকে রমেন মনে করেছিলাম, করেছিলাম কি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, উত্তর কি পাবো? রমেশকে। এই রমেশকে পদটি হচ্ছে উদ্দেশ্য কর্ম, কিন্তু রমেশকে মনে করেছিলাম কথাটি বললে কি আমরা বাক্যটা সম্পূর্ণ করতে পারছি বা বাক্যের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছি? রমেশকে মনে করেছিলাম, বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না, তাই এখানে আমাদের যুক্ত করতে হচ্ছে রমেশকে, রমেন হোক বা যাই হোক, যে কোনো নাম একটা বসাতে পারি আমরা। রমেশকে রমেন মনে করেছিলাম, অর্থাৎ রমেশকে কর্মপদটিকে পূর্ণতা প্রাপ্তি দিচ্ছে বা পূর্ণতা দিচ্ছে রমেন পদটি। এই রমেন পদটি হচ্ছে বিধেয় পদ। তাহলে মূল যে কর্মটি রয়েছে, সেই কর্মটিকে পূর্ণতা দিতে বা কর্মটির ঘাটতি পূরণ করতে যে আরেকটি পদ ব্যবহৃত হয়,
কর্মপদই ব্যবহৃত হয় তাকেই আমরা বলবো বিধেয় কর্ম। তাহলে আমরা উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম দুটোই জেনে গেলাম। এরপরে আমরা জানবো সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম সম্পর্কে বলার আগে আর একটা বিষয় বলবার, যে সমধাতুজ কর্মের আরেকটি নাম রয়েছে, সেই নামটি হচ্ছে ধাত্বর্থক কর্ম। কি নাম? ধাত্বর্থক কর্ম, অর্থাৎ ধাতু অর্থক কর্ম। সমধাতুজ বা ধাতু অর্থক কর্ম বা ধাত্বর্থক কর্মের সংজ্ঞাটা কীরকম? আমরা আগের ক্লাসে সমধাতুজ কর্তা বা স্বগোত্র কর্তা সম্পর্কে জেনেছিলাম। সেখানে কি জেনেছিলাম? যে বাক্যের অন্তর্গত যে মূল কর্মপদটি, যে ক্রিয়াটি রয়েছে, কর্মপদটি নয়, মূল ক্রিয়াটি রয়েছে, সেই ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন, সেই ধাতু থেকে ওই বাক্যের যে মূল বিশেষ্য পদ যা কর্তারূপে প্রযোজ্য, সেটাও যদি ওই একই ধাতু থেকে নিষ্পন্ন হয় এবং ওই ক্রিয়াটারই কর্তা হয়, তবে তাকে আমরা কি বলবো? সমধাতুজ কর্তা। ঠিক কর্মের ক্ষেত্রেও সেম একই জিনিস। মূল যে ক্রিয়াটি রয়েছে, সেই ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন, সেই ধাতু থেকে বাক্যের অন্তর্গত যে বিশেষ্য পদটি রয়েছে, যেটা কর্মরূপে প্রযুক্ত হয়েছে, সেই কর্মটিও যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় এবং ওই কর্মপদটি ওই ক্রিয়ারই কর্মপদ হয়, ওই ক্রিয়ারই কর্মপদ, অন্য ক্রিয়া নয়, ওই ক্রিয়ারই কর্মপদ, তখন তাকে আমরা বলবো সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্ম। তাহলে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্ম কাকে বলে আমরা বুঝলাম? যে মূল যে ক্রিয়া, সেই ক্রিয়া যে ধাতু থেকে নিষ্পন্ন, সেই ধাতু থেকেই ওই বাক্যটির মধ্যে যে কর্মপদটি রয়েছে, সেই ধাতু থেকেই সেটি নিষ্পন্ন এবং ওই কর্মপদটি ওই ক্রিয়ারই কর্মপদ, তাকে আমরা বলবো সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্ম। উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে যে আর মায়াকান্না কাঁদিস নে বাপু। এবং আর একটা বিষয় বলবার এখানে, যে এই উদাহরণটা বলবার সঙ্গে সঙ্গে মনে পড়লো, বিষয়টা হচ্ছে যে ধাতু অর্থক বা ধাত্বর্থক কর্ম বা সমধাতুজ কর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কর্মপদটি যেটা থাকে তার আগে একটা বিশেষণ বা বিশেষণধর্মী পদ থাকে। কেন বললাম? কারণ মায়া কান্না কাঁদিস নে বাপু কথাটা বলবার সঙ্গে সঙ্গে মনে পড়লো এখানে কাঁদিস ক্রিয়াটি রয়েছে, তার সঙ্গে কান্না কর্মপদটি রয়েছে, দুটোই কাঁদ ধাতু থেকে উৎপন্ন। কিন্তু দেখা যাচ্ছে কান্না নামক যে কর্মপদটি তার আগে একটি বিশেষণ রয়েছে মায়া। আরও একটা উদাহরণ দেখি। উদাহরণটি হচ্ছে অসীম স্নেহের হাসি হাসিছেন। কি? অসীম স্নেহের হাসি হাসিছেন। হাসিছেন ক্রিয়াটি রয়েছে, সেই ক্রিয়ার কর্ম কি? হাসি। কারণ কি? ক্রিয়াকে আমরা কি দ্বারা প্রশ্ন করি? উত্তর হবে কি করছেন? হাসছেন, হাসি হাসছেন, উত্তর পেয়ে গেলাম। তাহলে এই হাসি পদটি দুটোই হচ্ছে হাস ধাতু থেকে এসেছে। তাহলে হাসিছেন ক্রিয়াটির কর্ম হচ্ছে হাসি, কিন্তু তার আগে একটা বিশেষণ পদ রয়েছে, স্নেহের হাসি বিশেষণ পদটি রয়েছে। তাহলে সমধাতুজ কর্মের ক্ষেত্রে আমরা খেয়াল করব, প্রথম হচ্ছে ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, কর্মপদটিও সেই ধাতু থেকেই নিষ্পন্ন হয়েছে কিনা, এবং কর্মপদটির আগে একটি বিশেষণ বা বিশেষণ ধর্মী পদ রয়েছে কিনা। সেই সঙ্গে আরও একটা বিষয়, কখনো কখনো ক্ষেত্রে দেখা যায় ওই বিশেষণ পদটি সমাসবদ্ধ রূপেও ব্যবহৃত হতে দেখা যায়। তাহলে আমরা জানলাম যে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক, ধয়াকার তয়ে বয়ে থয়েরে ধাত্বর্থক কর্ম কাকে বলে। এরপরে আমরা জানবো অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম বলতে আমরা কি বুঝবো? কখনো কখনো দেখা যায় যে কোনো বাক্যের মধ্যে কর্ম অসমাপিকা রূপে প্রযুক্ত হয়। আমরা অসমাপিকা ক্রিয়া সম্পর্কে জেনেছিলাম আগের ক্লাসে। কি জেনেছিলাম? অসমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়াটার মধ্য দিয়ে বাক্যের কোনো অর্থ সম্পূর্ণ হয়নি বোঝাবে, অর্থাৎ বাক্যটিকে অসম্পূর্ণ বা বাক্যের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগিয়ে রাখবে, তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বুঝবো। যে ক্রিয়াটির মাধ্যমে তাকে আমরা কি বলবো? অসমাপিকা ক্রিয়া। ঠিক এই রকমভাবে কোনো কর্ম যদি বাক্যের মধ্যে বসে, যেটা অসমাপিকা ক্রিয়ার রূপ কিন্তু অথচ কর্ম, রূপটা অসমাপিকা ক্রিয়া কিন্তু বিষয়টা অর্থাৎ তার ভাবটা হচ্ছে কর্ম, তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। যেমন উদাহরণ আমরা দেখি, বাঙালি কি হাসতে ভুলেছে বা হাসতে ভুলে গেছে? হাসতে কি ভুলে গেছে প্রশ্ন যদি করি, হাসতে ভুলে গেছে বা ভুলেছে। কিন্তু এই হাসতে পদটি মূলত অসমাপিকা ক্রিয়া। যদি আমরা হাসতে কথাটা বলি, বলার পর কিছু না বলি, তাহলে দেখা যাচ্ছে আমাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, অর্থাৎ বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। তার সঙ্গে ভুলে গেছে পদটি যুক্ত করবার পর তবেই কিন্তু বাক্যটা সম্পূর্ণ হচ্ছে বা ক্রিয়াটির বা কর্মটির পূর্ণতা প্রাপ্তি ঘটছে। এই কারণে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এবং যেহেতু এটি কর্মপদ রূপে বাক্যে প্রযুক্ত হয়েছে বা ব্যবহৃত হয়েছে,
সেই জন্য এটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। আরও একটা উদাহরণ দেখি আমরা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। কি, মরিতে চাহি না আমি, আমি কি করতে চাই না, মরতে চাই না। তাহলে কি এখানে কি দ্বারা প্রশ্ন করলে আমরা মরতে পদটি পাচ্ছি, তাই এটি কর্ম, প্রথম কথা এলো। কিন্তু কি কথাটা কি লেখা আছে বা পদটি কি আছে, মরিতে, অর্থাৎ মরিতে কথাটি হচ্ছে অসমাপিকা ক্রিয়ার রূপ, এটি সমাপিকা ক্রিয়ার রূপ নয়। যদি সমাপিকা ক্রিয়ার রূপ হতো তাহলে এটা হতো মরিব, অর্থাৎ মরিচ্ছে ইত্যাদি পদগুলো হতো, কিন্তু তার জায়গায় আমরা দেখছি এটি অসমাপিকা ক্রিয়ার রূপ, অথচ বাক্যের মধ্যে কর্মরূপে প্রযুক্ত হয়েছে, এই জন্য এটিকে বলা হয় অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। এরপরে আমরা আসি যে বাক্যাংশ কর্ম। আমরা বাক্যাংশ কর্তা পড়েছিলাম আগের ক্লাসে। বাক্যাংশ কর্তায় কি জেনেছিলাম, যে মূলত সমাপিকা ক্রিয়াবিহীন এমন কিছু পদসমষ্টি বা পদগুচ্ছ থাকবে যেগুলোকে সবগুলোকে একসঙ্গে মিলে বাক্যের কর্তারূপে প্রযুক্ত হবে, সেগুলো একসঙ্গে বাক্যের কর্তারূপে প্রযুক্ত হবে, তখন তাকে বলবো আমরা যে বাক্যাংশ কর্তা। ঠিক সেই রকমভাবেই বাক্যাংশ কর্মের ক্ষেত্রেও একই কথা বলা যায়, যে এমন কিছু সমাপিকা ক্রিয়াবিহীন পদসমষ্টি, সেই পদসমষ্টিগুলো একসঙ্গে বাক্যের কর্মরূপে প্রযুক্ত হবে, সেই তখন তাকে বলা হবে বাক্যাংশ কর্ম। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যেটুকু পদ বা যে কটা পদসমষ্টি বলা হবে তার মধ্য দিয়ে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না। কারণ কি, কারণ বলাই হয়েছে সমাপিকা ক্রিয়া বিহীন। আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন আমতা আমতা করে কথা বলা পছন্দ করি না। কি বললাম, আমতা আমতা করে কথা বলা পছন্দ করি না। প্রশ্ন হচ্ছে, আমরা আগে ক্রিয়াকে প্রশ্ন করব কি দ্বারা, কি দ্বারা, পছন্দ করি না, এই পুরো পদটিকে আমরা প্রশ্ন করছি কি দ্বারা, অর্থাৎ কি পছন্দ করি না, উত্তর হচ্ছে আমতা আমতা করে কথা বলা। তাহলে এইটুকু জেনে আমরা বুঝলাম যে আমতা আমতা করে কথা বলা পুরোটা একটা কর্মপদ, এবং বোঝা যাচ্ছে আমতা আমতা করে কথা বলা এই পদটির শেষে যে বলা, এইটুকু বলবার পর এটা বোঝা যাচ্ছে এটা সমাপিকা ক্রিয়া নয়। তাহলে সমাপিকা ক্রিয়া বিহীন কিছু পদ অর্থাৎ পদ সমষ্টি যা বাক্যের মধ্যে কর্মরূপে প্রযুক্ত হবে তাকেই আমরা বলবো বাক্যাংশ কর্তা। আবার একটা উদাহরণ দেখি, কোকিলের কুহু কুহু স্বরে ডাকা বড় ভালো লাগে। তাহলে কোকিলের কি ভালো লাগে, কি বড় ভালো লাগে, কোকিলের কুহু কুহু স্বরে ডাকা। তাহলে এখানে কি দ্বারা প্রশ্ন করে আমরা পেলাম, কি দ্বারা প্রশ্ন করে পেলাম, কোকিলের কুহু কুহু স্বরে ডাকা। এই সম্পূর্ণ একটি পদ অর্থাৎ পদ সমষ্টি, অনেকগুলো পদের সমষ্টি। এই সম্পূর্ণ পদ সমষ্টিটি ওই যে বড় ভালো লাগে এই পদগুলোর বা ভালো লাগে পদটির কর্মরূপে প্রযুক্ত হয়েছে, এই কারণে এটি হচ্ছে বাক্যাংশ কর্তা। বাক্যাংশ কর্তার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবো আমরা, যে বাক্যাংশ কর্তাই কর্তা হবে সমাপিকা ক্রিয়া বিহীন পদ সমষ্টি। এরপরে আমরা আসি উপবাক্যীয় কর্তা। আমরা এই উপবাক্যীয় কর্ম, ভুল বললাম, বাক্যাংশ কর্ম ওটা হবে আগেরটা, উপবাক্যীয় কর্ম। আমরা উপবাক্যীয় কর্তা পড়েছিলাম কি, যে সমাপিকা ক্রিয়া যুক্ত এমন কিছু পদ সমষ্টি যেগুলো, যে পদ সমষ্টিগুলো সবগুলো একসঙ্গে বাক্যের কর্তা রূপে প্রযুক্ত হবে তাকে বলবো আমরা উপবাক্যীয় কর্তা। আর উপবাক্যীয় কর্মের ক্ষেত্রে সেই একই বিষয়, যে বাক্যের মধ্যে এমন কিছু পদ থাকবে, পদের সমষ্টি থাকবে যা মূলত মনে হবে বাক্যের মতো, তাকে আমরা বলবো উপবাক্যীয় কর্ম। তবে এই উপবাক্যীয় কর্ম চেনার একটি উপায় রয়েছে। মূলত যে জটিল বাক্যগুলো হয়, জটিল বাক্য দুটো বাক্য নিয়ে তৈরি হয়, একটা অপ্রধান খণ্ডবাক্য বা উপাদান বাক্য, আর একটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য বা উপাদান বাক্য। ওই প্রধান খণ্ডবাক্য যেটি থাকে তার সঙ্গে যে অপ্রধান খণ্ডবাক্যটি, ওই অপ্রধান খণ্ডবাক্যটিই হচ্ছে ওই প্রধান খণ্ডবাক্যটির উপবাক্য বা উপবাক্যীয় কর্ম, ওইটাকেই আমরা বলবো। অর্থাৎ প্রধান খণ্ডবাক্য আর অপ্রধান খণ্ডবাক্যের মধ্যে যেটি অপ্রধান খণ্ডবাক্য থাকে সেটি হচ্ছে মূলত উপবাক্যীয় কর্ম। কেন, প্রধান খণ্ডবাক্য যে মূল কাজ যেটা হয় সেটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, আর সেই কাজটা কি কাজ করা হয় সেটা হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। যেমন একটা আমরা দুটো উদাহরণ দিই, দুটো বা একটা যাই হোক উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। যে এই যে যদি বলি সুনোধ্বনি রাজকাজ, সুনোধ্বনি রাজকাজ দরিদ্র পালন, অর্থাৎ ধনীকে বলছে, ধনী বলতে কি সেটা কোনো আত্মীয় সুলভ বা কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে সুনোধ্বনি
রাজকাজ দরিদ্র পালন, অর্থাৎ শুনতে বলাটা এইটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, কিন্তু যে কথাটা শুনতে বলা হচ্ছে অর্থাৎ যে কাজটা করতে বলা হচ্ছে সেইটা হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। এই অপ্রধান খণ্ডবাক্য যেটা রাজকাজ দরিদ্র পালন, এই পদটি হচ্ছে উপবাক্যীয় কর্ম। আবার একটা উদাহরণ আমরা দেখি, সাধুতাই শ্রেষ্ঠ পন্থা জানিহ নিশ্চয়। তাহলে নিশ্চয় জানো এটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য, নিশ্চয় জানো এটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য, তার সঙ্গে কি অপ্রধান খণ্ডবাক্য, সাধুতাই শ্রেষ্ঠ পন্থা। এই সাধুতাই শ্রেষ্ঠ পন্থা পদটি হচ্ছে উপবাক্যীয় কর্ম, অর্থাৎ মূল যে প্রধান খণ্ডবাক্য সেই প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত যে অপ্রধান উপাদান বাক্য বা খণ্ডবাক্য সেটি হচ্ছে উপবাক্যীয় কর্ম। এরপরে আমরা আসি অক্ষুণ্ণ কর্ম। অক্ষুণ্ণ কর্ম কাকে বলা হয়? দেখা যায় কর্তৃবাচ্যের মধ্যে অনেক সময় দুটো কর্ম থাকে, একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। আমরা মুখ্য কর্ম এবং গৌণ কর্ম কাকে বলে বা কী জিনিস সেটা প্রথমেই আলোচনা করেছি আজকেই এই ক্লাসেই। এই কর্তৃবাচ্যে অবস্থিত যে দুটো কর্ম, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, এই কর্তৃবাচ্য থেকে যখন কর্মবাচ্যে রূপান্তর করা হয় বাক্যটিকে, তখনও যদি ওই মুখ্য কর্ম এবং গৌণ কর্ম অপরিবর্তিত থাকে, মানে কোনো পরিবর্তন হয় না, এই পরিবর্তন না হওয়াটাকেই বলা হচ্ছে অক্ষুণ্ণ কর্ম। মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কর্তৃবাচ্যে অবস্থিত যে দুটো কর্ম, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, তা যখন কর্মবাচ্যে প্রযুক্ত হবে এবং প্রযুক্ত হওয়ার পরও কোনো পরিবর্তন হবে না ওই কর্মগুলোর, মুখ্য কর্ম এবং গৌণ কর্মের, তখন তাকে আমরা বলবো অক্ষুণ্ণ কর্ম। যেমন উদাহরণ দেখি, মহর্ষি শকুন্তলাকে, মহর্ষি মানে একজন ঋষি, আমরা শকুন্তলা কাহিনীর কথা জানি, মহর্ষি শকুন্তলাকে শাশ্বত নারী ধর্মের কথাই শুনিয়েছেন। আমি এরকমভাবে বললাম যে মহর্ষি শকুন্তলাকে, মহর্ষি মানে ওই যে মহর্ষি কণ্য, শকুন্তলাকে শাশ্বত নারী ধর্মের কথাই শুনিয়েছেন। এটা কর্তৃবাচ্যে, কারণ মহর্ষি শুনিয়েছেন, কর্তা শুনিয়েছেন, এ কথা বোঝা যাচ্ছে, অর্থাৎ কর্তার এখানে প্রত্যক্ষভাবে প্রয়োগ হয়েছে, তাই এটা কর্তৃবাচ্য বা এটাকে কর্মবাচ্য করি। মহর্ষির দ্বারা শকুন্তলাকে শাশ্বত নারী ধর্মের কথাই শোনানো হয়েছে। তাহলে আমরা যখন কর্মবাচ্যে প্রযুক্ত করলাম বা কর্মবাচ্যে রূপান্তরিত করলাম ওই কর্তৃবাচ্যটিকে, তখনও দেখতে পাচ্ছি যে ওই কর্ম অর্থাৎ শকুন্তলাকে, শকুন্তলাকে এটি গৌণ কর্ম এবং কথাই এটি হচ্ছে মুখ্য কর্ম। এই শকুন্তলাকে এবং কথাই এর কোনো পরিবর্তন হয়নি, কারণ কর্তৃবাচ্যে ছিল মহর্ষি শকুন্তলাকে শাশ্বত নারী ধর্মের কথাই শুনিয়েছেন, কর্মবাচ্যে হলো মহর্ষির দ্বারা শকুন্তলাকে শাশ্বত নারী ধর্মের কথাই শোনানো হয়েছে বা শোনানো হয়েছিল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃবাচ্যের মধ্যে অবস্থিত যে দুটি কর্ম, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, তা কর্মবাচ্যের মধ্যে এসেও কোনো রকম রূপ পরিবর্তন করেনি। এই রূপ পরিবর্তন করেনি বলেই এটাকে অক্ষুণ্ণ কর্ম বলা হয়। এরপরে আমরা আসি কর্মের বিপসা। আমরা বিপসা শব্দের অর্থ জানি, অর্থাৎ পরপর প্রয়োগ, অর্থাৎ দুবার প্রয়োগ যেটাকে বলা হয়। যখন কোনো কর্মপদ দুবার ব্যবহৃত হবে একটা বাক্যের মধ্যে, তখন তাকে আমরা বলবো বিপসা। বিপসার উদাহরণটা আপনাদের জন্য থাকলো, বিপসার উদাহরণটা আপনারা কমেন্টে জানাবেন। আমি কর্মের বিপসার উদাহরণ বলছি না, আমি বলে দিলাম কি, যে যখন কোনো কর্মপদ বাক্যের মধ্যে দুবার প্রযুক্ত হবে পরপর, তখন তাকে আমরা বলবো কর্মের বিপসা। তাহলে বাংলা ব্যাকরণের কারকের যে কর্মকারক, কারকের অন্তর্গত যে দ্বিতীয় কারকটি অর্থাৎ কর্মকারক, অর্থাৎ কর্তা যে কাজটা করে তাকে আমরা জানলাম পরিষ্কারভাবে, এবং তার সঙ্গে বিভিন্ন রকম যে কর্মকারক রয়েছে সেই কর্মকারকগুলো সম্পর্কেও আমাদের বিস্তারিতভাবে এই ক্লাসের মধ্যে আলোচনা করা গেল। আমি অনুরোধ করব যাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা যেন তাদের সমস্যাগুলো বা তাদের অসুবিধাগুলো কমেন্টে জানান, এবং আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেই কমেন্ট দেখে দেখে সেই সমস্যাগুলোর সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন।